মায়ের কবরের পাশেই বাবা বলল, ওদের এতিমখানায় দিয়ে দাও, আমি নতুন করে জীবন শুরু করব। তোদের মধ্যে যদি কেউ এই 3টা মেয়ের দায়িত্ব নিতে না চায় তাহলে আগামী সোমবার সমাজসেবা অধিদপ্তরে খবর দেব। ওদের মা মারা গেছে, এখন সারা জীবন আমি 3টা মেয়েকে নিয়ে পড়ে থাকতে পারবো না। আমারও নতুন করে জীবন শুরু করার অধিকার আছে। কথাগুলো বলেছিল আমার জামাই আরিফ, আর সেই কথাগুলো বলেছিল আমার মেয়ে রোজিনার কবরের ঠিক পাশেই। ফিস ফিস করে নয়, কান্না ভেজা গলায় নয়, একজন শোকাহত স্বামীর মতোও নয়, বরং ঢাকার উপকণ্ঠের গ্রামের সেই কবরস্থানে যেখানে মাত্র 1 ঘন্টা আগে আমার মেয়েকে মাটি চাপা দেওয়া হয়েছে। সবার সামনে গলা উঁচু করে সে এই ঘোষণা দিল। চারদিকে তখন আগরবাতির গন্ধ ভাসছে, মাটির উপর ছড়িয়ে থাকা সাদা ফুলগুলো শুকাতেও শুরু করেনি। আমার মেয়ের বয়স হয়েছিল মাত্র 35 বছর, কিন্তু মানুষজন কবরস্থান ছেড়ে যাওয়ার আগে আরিফ তার 3 মেয়েকে এমন ভাবে ঝেড়ে ফেলতে চাইছিল যেন তারা তার জীবনের সবচেয়ে বড় বোঝা। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। আমার 3 নাতনি তখন আমার পাশেই দাঁড়িয়ে ছিল। 12 বছরের লাবিবা তার মায়ের ছবিটা এত শক্ত করে ধরে রেখেছিল যে আঙ্গুলগুলো সাদা হয়ে গিয়েছিল। 9 বছরের রাইসা চুপচাপ কবরের দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো কান্না ছিল না, কিন্তু সে নীরবতা আরো ভয়ঙ্কর লাগছিল। আর 6 বছরের আফরিন আমার কালো পাঞ্জাবির আঁচল আঁকড়ে ধরে কাঁপছিল। অথচ আরিফের মুখে শোকের কোনো ছাপই ছিল না। তার দামি ছুটে একটুও ভাঁজ পড়েনি। চকচকে জুতায় কবরস্থানের কাদার দাগও যেন বসতে পারেনি। হাতে থাকা দামি ঘড়িটা রোদের আলোয় ঝলমল করছিল। চোখে এক ফোঁটা জল নেই, কণ্ঠে কোনো কম্পন নেই। ঠিক তখনই তার মোবাইল ফোনে একটি মেসেজ এলো। সে ফোন বের করে মেসেজটা পড়লো। তারপর ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠলো। মনে হলো কোথাও কেউ তার নতুন জীবন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। আমি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললাম, তুমি কি বললে? আরিফ বিরক্তির সুরে দীর্ঘশ্বাস ফেললো আর বলল, আব্বা নাটক করবেন না, রোজিনা আর নেই, আমারও তো একটা জীবন আছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোমার মেয়েদের কি হবে? সে একবার মাত্র 3 মেয়ের দিকে তাকালো, তারপর হাত নেড়ে বলল, আমার হবু স্ত্রী 3টা মেয়েকে নিয়ে সংসার করতে রাজি না। আপনি তো ওদের নানা, এত মায়া হলে আপনি নিয়ে যান। মুহূর্তের মধ্যে পুরো কবরস্থান নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের অনেকে মাথা নিচু করে ফেললেন। একজন খালা মুখে হাত চেপে কান্না আটকানোর চেষ্টা করছিলেন। এমনকি জানাজা পড়ানোর ইমাম সাহেবও চোখ ফিরিয়ে নিলেন। আমার ভেতরে তখন আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল এই নির্মম মানুষটার মুখের অহংকার এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দেই। ঠিক তখনই ছোট একটা হাত আমার হাত শক্ত করে ধরলো। আফরিন, তার ছোট্ট আঙ্গুলগুলো কাঁপছিল। সেই স্পর্শে আমার সমস্ত রাগ গলে গিয়ে শুধু অসহ্য শোক হয়ে বুকের ভেতর জমে রইল। আমি 3 নাতনির দিকে তাকিয়ে হঠাৎ একটা বিষয় খেয়াল করলাম। লাবিবা কাঁদছে না, এটাই আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। সে বাবাকে একবারও বলল না আমাদের ফেলে যেও না। সে চিৎকারও করলো না, কোনো প্রশ্নও করলো না। সে শুধু তার বাবার দিকে এমন ভাবে তাকিয়ে রইল যেন 12 বছর বয়সে মানুষ চেনা শিখে গেছে। তারপর সে রাইসার দিকে তাকালো। রাইসা মাথা নাড়লো। এরপর 2 বোন একসঙ্গে আফরিনের দিকে তাকালো। 3 বোনের চোখে চোখে এক অদ্ভুত নীরব ভাষা বিনিময় হলো। কোনো কথা নয়, কোনো কান্না নয়, শুধু এমন এক বোঝাপড়া যা দেখে আমার বুকটা ধক করে উঠলো। আমার মনে হলো ওরা এমন কিছু জানে যা আমরা কেউই এখনো জানি না। আমি হাঁটু গেড়ে ওদের সামনে বসলাম, নরম গলায় বললাম, চলো আজ থেকে তোমরা আমার সঙ্গে থাকবে, আমি আছি। আরিফ হালকা হেসে বলল, খুব ভালো, তাহলে আমার একটা বড় ঝামেলা কমলো। সে নিজের মেয়েদের একবারও জড়িয়ে ধরলো না, কপালে একটা চুমুও দিল না। ওদের কাপড় আছে কিনা, আফরিনের ওষুধ লাগবে কিনা, রাতে কোথায় থাকবে কিছুই জিজ্ঞেস করলো না। সে শুধু ঘুরে দাঁড়িয়ে কবরস্থান থেকে বেরিয়ে গেল। বাইরে একটি সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। ভেতরে ছিল এক তরুণী, তার চোখে কালো সানগ্লাস। আরিফকে দেখে মেয়েটি হাসলো। আরিফ গিয়ে তার পাশেই বসলো। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি চলে গেল। একবারও সে পিছনে ফিরে তাকালো না। আমি 3 নাতনিকে নিয়ে কবরস্থান থেকে বের হচ্ছিলাম। ঠিক তখনই লাবিবা তার শালের ভেতরে লুকিয়ে রাখা একটি বেগুনি রঙের কাপড়ের ব্যাগ আরো শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরলো। সেই ব্যাগের ভেতরে ছিল এমন কিছু জিনিস যেগুলো আরিফ ভেবেছিল চিরদিনের মতো হারিয়ে গেছে, কিন্তু সে জানতো না সেই জিনিসগুলোই খুব শীঘ্রই তার নতুন বিয়ে, তার নতুন জীবন এবং তার সমস্ত মিথ্যাকে ধ্বংস করে দিতে চলেছে। আরিফ একা ছিল না। রোজিনার মৃত্যুর অনেক আগে সে কোম্পানির কিছু হিসাব ব্যবহার করে গোপনে টাকা সরিয়ে ফেলেছিল। তার বিশ্বাস ছিল রোজিনা মারা যাওয়ার পর প্রায় 2 কোটি টাকারও বেশি সম্পদ ও বীমার অর্থ সরাসরি তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু সে জানতো না সেই অর্থের সঙ্গে একটি ট্রাস্ট ফান্ড যুক্ত ছিল, যা শুধুমাত্র 3 মেয়ের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। আরো একটি বড় বিষয় ছিল, যেদিন কবরস্থানে দাঁড়িয়ে আরিফ প্রকাশ্যে নিজের মেয়েদের দায়িত্ব ছেড়ে দিল, সেদিন সে অজান্তে এমন একটি আইনি শর্ত কার্যকর করে ফেলল যার ফলে রোজিনার সম্পত্তি ও ট্রাস্টের উপর থাকা তার সব অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেল। সে ভেবেছিল আর মাত্র কয়েকদিনের মধ্যে সে কোটিপতি হয়ে যাবে, কিন্তু বাস্তবে সে নিজের হাতে রোজিনার রেখে যাওয়া সম্পদের শেষ দরজাটিও চিরতরে বন্ধ করে ফেলেছিল। এদিকে আমার আইনজীবী আর আর্থিক বিশেষজ্ঞরা একে একে সব নথি যাচাই করছিলেন। কোম্পানির হিসাব, ব্যাংকের লেনদেন, বীমার কাগজপত্র সবকিছু নতুন করে খতিয়ে দেখা হচ্ছিল। আর
ঠিক সেই সময় আরিফ ব্যস্ত ছিল তার নতুন বিয়ের আয়োজন নিয়ে। ঢাকার একটি 5 তারা হোটেলে জমকালো অনুষ্ঠান, সাদা অর্কিড ফুলে সাজানো স্টেজ, দামি আলোকসজ্জা, শত শত অতিথি, সব মিলিয়ে এমন আয়োজন যেন নতুন জীবনের সবচেয়ে সুখের দিন। আরিফ সবার সামনে গর্ব করে বলছিল, বিয়ের পরে বড় অঙ্কের টাকা হাতে পাবো, তারপর নতুন ব্যবসা শুরু করব। তার হবুশ্রী বৃষ্টি বিশ্বাস করেছিল সে একজন ধনী ও সফল ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তারা কেউই জানতো না রোজিনা রেখে যাওয়া সব নথি ইতিমধ্যে তদন্তকারীদের হাতে পৌঁছে গেছে। একজন ফরেনসিক হিসাবরক্ষক কোম্পানির হারিয়ে যাওয়া টাকার প্রতিটি লেনদেন খুঁজে বের করেছেন। রোজিনার পুরনো মোবাইল ফোনটিও বিশেষজ্ঞরা আবার চালু করতে সক্ষম হয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লাবিবার বেগুনি কাপড়ের ব্যাগের ভেতরে এখনো একটি সিল করা খাম লুকিয়েছিল। সেই খামটি রোজিনা নিজের হাতে লিখে রেখে গিয়েছিল। খামের উপর মাত্র একটি বাক্য লেখা ছিল, আরিফ যখন মনে করবে সে জিতে গেছে তখনই এই খাম খুলবে। অবশেষে সেই দিনেই সে গেল। আরিফের বিয়ের সকাল। লাবিবা খুব যত্ন করে সাদা কালো একটি সাধারণ পোশাক পরলো, তারপর চামড়ার পুরনো ফাইলটি বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরলো। রাইসা নীরবে আফরিনের হাত ধরে দাঁড়িয়েছিল। আমি ওদের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলাম, ভয় লাগছে? লাবিবা মাথা নেড়ে বলল, হ্যাঁ লাগছে, কিন্তু মাও ভয় পেয়েছিলেন, তবু তিনি সব প্রমাণ রেখে গেছেন। আমি 3 নাতনির সামনে হাঁটু গেড়ে বসে বললাম, আজ তোমাদের কাউকে কিছু প্রমাণ করতে হবে না, শুধু একসঙ্গে থাকবে, এটাই যথেষ্ট। লাবিবা 2 বোনের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমরা একসঙ্গেই থাকবো। এরপর আমরা সবাই রওনা হলাম সেই 5 তারা হোটেলের দিকে, যেখানে আরিফের বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর সে এখনো বিশ্বাস করছে আমরা তার কাছাকাছিও নেই। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি আপনারা চাইলে আজকেই দেওয়া হবে। ধন্যবাদ।